অনিন্দা, মানে আপনাকে আমি এই ভোটের রেজাল্টের আগেও একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তো সেখানে আপনি বলেছিলেন যে এবারে পরিবর্তন হবে। তো এতটা পরিবর্তন কি আশা করেছিলেন? মানে এই যে 207 208টা পাওয়া সিট, মানে এটা কি আশা করেছিলেন? না, এই আশা আমার মনে হয় কেউই করেনি। তবে একটা কথা বলি, যখনই পরিবর্তন হয়েছে যতবারই, ধরুন 77 থেকে যদি আপনি 2011 পর্যন্ত দেখেন, এর আগেরটা পর্যন্ত প্রত্যেকবারেই কিন্তু 200-র ওপরে সিট পেয়েই সরকার গঠন করেছে সবাই। এটা হয়তো আমি তো আশা করিনি, আর কে করেছিল তাও জানি না, কিন্তু পরিবর্তন যখন যখন এসছে তখন কিন্তু 200-র ওপরে সিট নিয়েই এসছে। মানে এটাই রেকর্ড বলছে। এটাই ট্রেন্ড। ট্রেন্ড। আমরা অতটা আশা করিনি, কারণ নানান ইকুয়েশান, নানান কারণে। কিন্তু মানুষ যখন চাইবে না পরিবর্তন, তখন দুহাত তুলে ঢেলে দেবে। বাংলার মানুষের সহনশীলতা অনেক বেশি, তাই বাংলায় পরিবর্তন হয় দেরিতে। এবং বিগত দিনে নানান কারণে পরিবর্তন হয়নি, লুটপাট মারধর বিভিন্ন কারণে। তো তবুও অন্যান্য রাজ্যের মানুষের তুলনায় আপনি দেখবেন বাংলার মানুষের সহনশীলতা অনেক বেশি। সেই কারণে এখানে হঠাৎ করে কেউ কাউকে তাড়িয়ে দিতে চায় না। এই কারণেই সময় লাগে, কিন্তু এতটা ভোট পাবো এই আশা করিনি। কিন্তু পরিবর্তন যখন যখন হয়েছে প্রত্যেকবারই এইভাবেই পরিবর্তন এসছে। বলছি দাদা, ব্যারাকপুরের ক্যান্ডিডেট মানে আমাদের কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচি, তিনি মানে মাথায় চুল রাখেননি বহুদিন, প্রায় 3 বছর, এবং বলেছিলেন যে চুল তখনই আমি গজাতে দেবো যখন আমি জিতবো, মানে রাজ্যে পরিবর্তন হবে। তো আপনি কি এরকম কিছু পণ রেখেছিলেন যে গোপ মানে কেটে দিলেন? সেরকম কিছু ব্যাপার নয়, তবে অনেকটা রিলেটেড। সে ঘোষণা করেছিল, আমি ঘোষণা করিনি। কারণ 11-র পর থেকে যা যা করেছে বিভিন্নভাবে, ব্যক্তিগতভাবে, এলাকায়, সামগ্রিকভাবে, এই সরকারটা পতনের দরকার ছিল। মনে মনে কি একটা প্রতিজ্ঞা করেছিলেন? এটা ছিল। বলছি আজকে একটা মানে অবাস্তব জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে আমি পদত্যাগ করব না, আমি চেয়ার নিয়ে চলে যাবো। মানে এটা মানে এটা আমরা সকালবেলা থেকেই আলোচনা করছিলাম, জাস্ট নিজেদের ভেতরে, যে উনি পদত্যাগ করবেন না। উনাকে আমরা যেটুকু দেখেছি, যেটুকু বুঝেছি, তাতে আমার মনে হয়েছিল যে উনার এটাই স্বাভাবিক চরিত্র। উনি নাটক করবেন না, যেমন এবারের নির্বাচনে হাত পা ভাঙেননি, তা কোথাও না কোথাও কোনো একটা দৃশ্যে তো নাটক থাকবেই। তা সেটা শেষ দৃশ্যে আছে নাটকটা। এই নাটকটা রাজ্যবাসী না দেখলে ওনাকে ভুলে যাবেন। উনি যেমন বহু জায়গায় বক্তব্য দিতে গিয়ে নতুন নতুন ভাষার আমদানি করেছেন, নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তো এনার নাটক না তৈরি করে শেষ পর্বে, শেষ অধ্যায়ে কিছু নাটক থাকবে না, তা তো হতে পারে না। শোনা যাচ্ছে যে ওনার সহপাঠী মানে কল্যাণ ইয়েকে ডেকেছেন, আইনজীবী কল্যাণ বাবুকে ডেকেছেন, উনি নাকি সুপ্রিম কোর্টে মামলা করবেন, এরকম একটা আওয়াজ শোনা যাচ্ছে। করতে পারে, কোর্ট তো সবার জন্যই খোলা আছে। কোর্টের দ্বারস্থ যে কেউ হতে পারে, করতেই পারে, মামলা করতে বাধা কোথায়? মামলা করতে পারে, কোনো আপত্তির কিছু নেই। ভারতবর্ষে গণতান্ত্রিক অধিকার সবারই আছে, যে কেউ কোর্টের দ্বারস্থ হতে পারে, কোর্টে যাবে। তাতে তো ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ারও কিছু নেই, এবং বাধা দেওয়ারও প্রয়োজনীয়তা নেই। তার ইচ্ছে হয়েছে যাবে। তো উনি বলছেন নবান্ন ছাড়বো না, তাহলে এক্ষেত্রে কি কোনো বিপরীত কোনো মানে বিল্ডিং তৈরি হবে? যে মানে তাহলে কী হবেটা কি আর কি? নবান্ন ছাড়বো না, ধরে রাখবো, চেয়ার দেবো না, চেয়ার নিয়ে বাড়ি চলে যাবো, ওসব বলা যায় অনেক কিছুই। সরকার যখন চাইবে, প্রশাসনিকভাবে কেউ পাশে থাকবে না, এমনিতেই না গেলে কি করে বের করতে হয় সেটা প্রশাসন জানে। আপনি বেরোবেন না বললে কি করে আপনাকে বের করতে হয় সেসব প্রভিশন আইনে আছে, এবং যারা এসছে ক্ষমতায় তারা জানে কি করে বের করতে হয়। আপনি ছাড়বেন না বলে তোর মামার বাড়ি না, আমি এই ঘটিটা ভালো লেগেছে বাড়ি নিয়ে যাব। যে এর আগে কখনো দেখেছেন না, এর আগে এরকম মুখ্যমন্ত্রী হয়নি, তাই ঘটনা কে দেখাবে আমাদেরকে? দেখতে গেলে তো সেই রকম ব্যক্তিত্ব লাগে। আমি আপনাদেরকে বহুবার বলেছি যে আমরা মোহাম্মদ বিন তুগলকের ইতিহাস পড়েছিলাম, কিন্তু আমাদের এটা আবার সৌভাগ্য যে আমরা ডাইরেক্ট একজন মোহাম্মদ বিন তুগলকের মতো আর একজন মুখ্যমন্ত্রী দেখে গেলাম। এটা রেয়ারেস্ট কেস, এটা সব প্রজন্মের ছেলেমেয়ে দেখতে পাবে না। এরপরে যারা জন্মাবে বা জ্ঞান হবে বা ভোটাধিকার অর্জন করবে, তারা আর এই সার্কাস দেখতে পাবে না। এটা তাদের দুর্ভাগ্য। তো এ নিয়ে চিন্তার কিছু নেই।
বলছি দাদা যে এই যে এত ব্যাপক মানে যে সাড়া মানে গেরুয়া ঝড়ে তৃণমূল কংগ্রেস উড়ে গেল, শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টির বহু নেতা নেত্রীরা ইতিমধ্যে বিজেপির সাথে মানে কথা বলছেন, বিজেপির নেতৃত্বের সাথে কথা বলছেন। তো আপনার মতে কি হওয়া উচিত? মানে এই যে যারা কথা বলছে, যেমন বাবুল সুপ্রিয়র নাম উঠে এসছে, তিনি ইতিমধ্যে কথা বলেছেন, এরকম আরও অনেকেই আছেন যারা কথা বলছে বিজেপিতে আসবেন বলে। এদের কি বিজেপিতে নামা উচিত হবে? শুনুন, একটা কথা বলি, দুটো ক্যাটাগরি আছে, একটা লিডার, একটা ভোটার। ভোটাররা যদি চেঞ্জ হয়ে যায় আপনার কিছু করণীয় নেই, আপনি কাউকে আটকাতে পারবেন না। একদম। ভোট সবার কাছেই প্রয়োজন। আমার যেটা আপনাদের এই চ্যানেলের দ্বারা বলার, আমি বলবো বা আমি আহ্বান করব, যাতে ইলেকশানে জিতেছি বলে কোথাও অশান্তি না করে, কারোর ঘর বাড়ি ভাঙচুর, লুটপাট, মারধর করা, এগুলো একেবারেই কাম্য না। এবং এর একটা প্রধান কারণ আপনাকে বলি, এইগুলো যারা করে না, তারা হচ্ছে যারা মূল সংগঠনটা করে তারা কম করে, নতুন যারা এসে জুটে যায় কয়েকদিন আগে বা হঠাৎ কালকের রেজাল্টের পরেই জুটে গেছে, তারাই দেখাতে চায় আমি কতটা অ্যাক্টিভ, তারাই নিজেদের ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য এই ঘটনাগুলো ঘটায়। অতএব আমি দুটো কথা বলবো, যাতে কেউ না ঘটায়, আর যদি কেউ ঘটায় তাহলে যেন লোকাল পার্টি তার এগেনস্টে স্টেপ নেয়। কারণ এতে পার্টির বদনাম হয়। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কাউকে মারে, কারোর ঘরবাড়ি লুট করে, আগুন দেয়, মারধর করে, তাতে সংগঠনের বদনাম হয়, কিন্তু সে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করে বেরিয়ে যায়। এই জায়গাটাতে আমাদের সবারই নজর দেওয়া উচিত। এটা সুস্থ নাগরিক হিসেবে কখনোই কাম্য নয়। মারধর করা, ঘরবাড়ি লুটপাট করা, ভাঙচুর করা, আগুন লাগানো, এটা কেন হবে? পরাজয় মানে তাকে মারতে হবে, এটা কোনো সুস্থ মানুষের চিন্তাভাবনা হতে পারে? এটা আমি কখনোই চাইবো না হোক। আর নেতৃত্ব যদি বদল চায়, মানে ধরুন এই যারা তৃণমূলে যারা হেরে গেছেন, তারা যদি কেউ আসতে চায়, আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা চিন্তা ভাবনা করবে, এবং কেউ যদি কোনো পার্টিতে আসতে চায়, এসে যদি পার্টির কাজ করতে চায়, বক্তব্য দুটো জায়গায়, হঠাৎ রাতারাতি এসে তাকে যেন পদ না দেওয়া হয়, এটাই হচ্ছে আপত্তি করার জায়গা। বাদ বাকি যদি কেউ বলে আমি কর্মী, আমি তোমার ঝান্ডা নিয়ে ঘুরবো, আপনি তো তাকে বাধা দিতে পারেন না। কাজ করুক, সঙ্গে থাকতে পারে, কিন্তু আজকের নেতা ছিল, মন্ত্রী ছিল, কালকের এলো আর একটা পদ, বড় পদ দিতে হলো, সেটা যেন না হয়। যাতে এতদিন ধরে যেসব কর্মীরা সংগঠনটা করেছে তারা আঘাত পাবে, তাদেরকে অপমান করা হবে। কারণ এই সরকারটা এসছে জনগণের আশীর্বাদ নিয়ে। সংগঠনের যেমন একটা অবদান আছে, কিন্তু সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে ভোটারদের। এবং ইলেকশন কমিশনার তার যে দায়িত্ব ছিল প্রপারলি সেটা পালন করেছেন বলেই আজকের এটা সম্ভব হয়েছে। তো নাগরিকদের যে ইচ্ছা, তারা তো এটা চায়নি বলেই, এদেরকে পছন্দ করেনি বলেই বিরোধী পক্ষকে ভোট দিয়েছে। তো তাদের ইচ্ছাটাকে মর্যাদা দেওয়া উচিত, এটাই হচ্ছে আমার বক্তব্য। হচ্ছে এত বড় একটা জয়, কোন তিনজনকে মানে কৃতিত্ব দেবেন? মানে কোন তিনজন পিলার না থাকলে এই জয় আসতো? প্রথম কৃতিত্ব হচ্ছে ইলেকশন কমিশনারের। অ্যাজ এ রেফারি হিসেবে তিনি তার যে দায়িত্ব সেটা প্রপারলি পালন করেছেন, ফার্স্ট উনার। দ্বিতীয়ত হচ্ছে নাগরিক যারা, ভোটার যারা, তারা যে ভয় কাটিয়ে বেরিয়ে গিয়ে ভোট দান করতে পেরেছে, এই কৃতিত্ব তাদের। বাদ বাকি 3 নম্বরে আমি বলবো যারা সংগঠনের হয়ে কাজ করেছে এবং যারা বা যাদের পরিবার বিগত দিনে জীবন দিয়েছে, খুন হয়েছে, ঘরবাড়ি যাদের লুটপাট করা হয়েছে, তাদেরই কৃতিত্ব, তাদের জন্যই আজকে আসতে পেরেছে। ওই সরকার গঠন হওয়ার পর কোন 3টে জিনিস আপনি চাইবেন, যে 3টে জিনিস সাধারণ মানুষকে রিলিফ দেবে কিছুটা হলো? কারণ যেভাবে প্রথম চাইবো শিক্ষা। শিক্ষা বলে কিছু নেই, শিক্ষাটাকে ভেঙে দিয়েছে একদম। সাধারণ মানুষের যেটা চাহিদা, শিক্ষা চাইবো, স্বাস্থ্য চাইবো এবং শিল্প চাইবো, যাতে মানুষ কিছু করে কর্মে খেতে পারে, যাতে রোজগার করতে পারে, যাতে ভাতার উপরে নির্ভরশীল না হয়। স্বাস্থ্য চাইবো, শিক্ষা চাইবো এবং শিল্প চাইবো। আর আরেকটা জিনিস যেটা শোনা যাচ্ছে, মানে আমরা কনফার্ম নই এখনও, যে বিজেপি দলীয় মানে নিজেদের মধ্যে কিছু একটা মানে চলছে, আপনার মতবিরোধ চলছে। তো এই মতবিরোধ কি আগামী দিনে প্রকাশ্যে আসবে, না এটা মানে যদি জাস্ট ভেতরকার ব্যাপার ভেতরেই থাকবে? দুজনের জায়গায় 3 জন থাকলেই মতপার্থক্য হবে, এবং তাতে কোনটা সঠিক কোনটা বেঠিক সেই নিয়ে বিতর্ক থাকবেই। এটা এমন কোনো দল নেই যার ভেতরে নেই, আর এখনও পর্যন্ত সেরকম পরিস্থিতি হয়নি যে এই নিয়ে কোনো গণ্ডগোল হবে। এ ভাবনা যারা ভাবছে বা যারা ছড়াচ্ছে
এটা হচ্ছে তাদের কোনো কাজ নেই, তাই এইসব নিয়ে ভাবনা চিন্তা করছে। মানুষের মানে দুহাত তুলে আশীর্বাদ করেছে মানুষ। কোন নেতা কি বলবে না বলবে, বহু লোক ভোট দিয়েছে, নেতার নাম জানে না, ক্যান্ডিডেটের নাম জানে না, একদম। শুধু তৃণমূলকে অপছন্দ করে, তাই সে বড় ফুলকে ভোট দিয়েছে। তো মানুষের আশীর্বাদে এসছে, ব্যক্তিগত রাজনীতি করে কোনো লাভ হবে না এখানে। আমার শেষ প্রশ্ন, নির্বাচনের সময়ও আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আবার আজকেও জিজ্ঞাসা করছি, কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখবেন? আবারও বলি, সংগঠন যাকে ঠিক করবে, সংগঠনের একজন কর্মী হিসেবে আমি তাকেই মেনে নেব। এখানে ব্যক্তিগত রুচি পছন্দের কোনো ব্যাপার নেই। সংগঠনের যা সিস্টেম, তাতে সংগঠনের ভেতরে থেকে আমি কারোর ব্যক্তিগত নাম প্রস্তাব করতে পারি না, এটা বেআইনি। সংগঠন সার্বিকভাবে যাকে নেতা নির্বাচন করবে, আমাদের সবারই নেতা তিনি হবেন। তাও একটা চয়েস, না, মানে এই যে কজন নেতা আমার আছে, চয়েস করার জায়গা নেই। এই চয়েস করার যারা অধিকারী, তারা চিন্তা ভাবনার জন্য বসে আছেন, তারা আমার চেয়ে অনেক বেশি রিসার্চ করছেন কাকে করলে বাংলার মঙ্গল হবে। তারা যেটা করবে বাংলার মঙ্গলের জন্যই করবে, দেশের মঙ্গলের জন্য করবে, জনগণের মঙ্গলের কথা ভেবেই করবে। অতএব আমি তাকেই মেনে নেব।